স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমি বিশ্বাস করি বিভিন্ন দেশ নির্বাচনের পর তার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে ভাবতে শুরু করেছে। আগামীতে বাংলাদেশকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। দুদিকেই একটা রিসেট দরকার যে হ্যাঁ, বাংলাদেশ হ্যাজ দিস অপরচুনিটি ফর ইন্ডিয়া, আর বাংলাদেশকেও দেখতে হবে ইন্ডিয়া আমাদের কি কি বেনিফিট দিতে পারে বা কিভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি। বাংলাদেশের সামনে সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসছে বলে ধারণা বিশ্ব গণমাধ্যমের। ফলে পরবর্তী সরকারের ওপর কৌশলগত বিষয়ে চাপ বাড়াতে বৈশ্বিক এবং আঞ্চলিক পরাশক্তিগুলোর কথা বলা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন নিরাপত্তা নিয়ে শঙ্কিত পার্শ্ববর্তী দেশ ভারত, ফলে আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্ব দেবে তারা। আর এক প্রতিবেশী চীন তাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার চাইবে। আর ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলেন আমরা একটা গ্লোবাল ভিলেজের মধ্যে বসবাস করছি এবং কখনো কখনো কোনো দেশ সেই গ্লোবাল ভিলেজের মধ্যে সবচেয়ে বেশি স্পটলাইটে থাকে। বাংলাদেশ হচ্ছে তেমন একটা দেশ, কারণ ইন্ডিয়া, চীন, পাকিস্তানের জন্য বাংলাদেশ আগে থেকে মহা গুরুত্বপূর্ণ ছিল। এবার সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতন পরাশক্তিও আলাদা করে নজর রাখছে বাংলাদেশে, এবং এই সমস্ত দেশগুলো পরাশক্তিগুলোর বিষয় মাথায় রেখেই পররাষ্ট্র নীতি থেকে শুরু করে সব কিছু সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে। সেটাই বা কেমন হওয়া উচিত সেই ধারণাটা খুঁজবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমি শুরুতে জনাব মাহফুজুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। প্রথমত একটা ধারণা আমরা পেতে চাই যে আমাদের দেশের ওপরে পরাশক্তিগুলোর কার কোন ধরনের আগ্রহ রয়েছে, সংক্ষেপে যদি একটা ধারণা দিতেন। ভারত যেমন আমাদের নিরাপত্তা পরিস্থিতির দিকে একদিকে খুব বড় চোখ করে তাকিয়ে আছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাণিজ্য নিয়ে চীন খুব মাথা ঘামাচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা তাদের একটা স্বার্থের জায়গা। একটা ধারণা দেবেন পরাশক্তিগুলোর কার কি আগ্রহ বাংলাদেশকে নিয়ে। আমি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে শুরু করি। জি, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই আগ্রহী ছিল যে বাংলাদেশে এমন অর্থনৈতিক সিস্টেম যেন থাকে বা এমন বাজার অর্থনীতি যেন থাকে যাতে মার্কিনী যে সমস্ত ফার্ম বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে চায় তারা যেন পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়। এবং আমার মনে হয় সামনের দিনগুলোতেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রবণতা এইটাই থাকবে। এর বাইরে তাদের রাজনৈতিকভাবেও আগ্রহ থাকতে পারে বাংলাদেশের প্রতি, কেননা এই অঞ্চল নিয়ে, এই অঞ্চল মানে দক্ষিণ এশিয়া না, আমি যদি আরেকটু বড় করে ওই ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা বলি, তাহলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাজনৈতিক পরিকল্পনা আছে এবং এই রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে কৌশলগত পরিকল্পনা অর্থাৎ প্রতিরক্ষা পরিকল্পনা রয়েছে এবং তার মধ্যে চীন ইস্যুটা এখানে প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। তো সেখানে সেই ইন্দো প্যাসিফিক পরিকল্পনায় তারা বাংলাদেশকে কিভাবে পেতে পারে সেটা একটা গুরুত্বপূর্ণ কনসিডারেশন মার্কিন যুক্তরাষ্ট্রের আগাগোড়াই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এবং সেইটার কারণে বাংলাদেশের সামরিক খাতেও তারা যদি তাদের সরঞ্জাম বিক্রি করতে পারে অথবা টেকনোলজি বিক্রি করতে পারে সেই ব্যাপারে তারা যথেষ্ট আগ্রহী হবে। এবং অপরাপর দেশের সঙ্গে বাংলাদেশ কি ধরনের প্রতিরক্ষা চুক্তি করে বা প্রতিরক্ষা আয়োজন করে বা কৌশলগত আচরণ করে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে যদি আমি চীনের কথা দেখি, তাহলে চীনের হয়তো প্রথম পদক্ষেপ থাকবে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত চুক্তি ইতোমধ্যে চীন করেছে, বিশেষ করে আর্থিক চুক্তি বা প্রকল্প চুক্তি, সেগুলো যেন সময় মতো ঠিক মতো করতে পারে, বাংলাদেশ যেন কোনোটা থেকে পিছিয়ে না যায়। এবং যেগুলো ধরেন চুক্তি হয়নি কিন্তু চুক্তি হওয়ার জন্য দীর্ঘদিন থেকে আলোচনা চলছে, যার মধ্যে তিস্তাও একটি। তিস্তা খুবই প্রাথমিক পর্যায়ে আছে। তিস্তা ছাড়াও আরো অনেকগুলো আছে যেগুলো আলাপ আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছিল। চীন হয়তো চাইবে যে সেই গতিতে যেন সেই প্রকল্পের কাজগুলো সমাধা করতে পারে এবং একইভাবে নতুন চুক্তি তারা বাংলাদেশের সঙ্গে করতে পারে, বিশেষ করে প্রকল্প এবং বিনিয়োগ। চীনের এর বাইরে আপাতত হয়তো আর কোনো অ্যাম্বিশন থাকবে না, কিন্তু
চীনের যে স্টাইল, তাতে আপনার অর্থনৈতিক সহযোগিতা এবং এই প্রকল্প সহযোগিতার মধ্যেই তারা তাদের রাজনীতিটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। সেইভাবে তারা তাদের রাজনীতিটাও এই অঞ্চলে প্রতিষ্ঠিত করবে বা করতে চাইবে। এবার ভারত আর পাকিস্তান, জি আপনি পরাশক্তি, হ্যাঁ ঠিক আছে, পরাশক্তির বাইরে যদি ভারত এবং পাকিস্তানের কথা বলি, হ্যাঁ। ভারতের সঙ্গে আমাদের যথেষ্ট বৈরিতা এখন রয়ে গেছে। ভারত চাইবে যে যে সমস্ত চুক্তি ভারতের সঙ্গে করা হয়েছে এই বিগত 17 বছরে, সেগুলো যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ বাংলাদেশ যেন সেই চুক্তিগুলো থেকে সরে না আসে। এবং আমরা জানি না, যদি কোনো অলিখিত চুক্তি বা অপ্রকাশ্য চুক্তি থেকে থাকে, তাহলে সেগুলো তারা নতুন সরকারের সঙ্গে নতুনভাবে সেগুলো নিয়ে বসতে চাইবে। জি তো সেইটা একটা গুরুত্বপূর্ণ ভারতের দিক থেকে। এবং আপনারা সবাই আমরা বলছি ওই কথাগুলো, যে চুক্তি হোক না হোক, ভারত বাংলাদেশকে তার নিরাপত্তার জন্য এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে এসেছে। আশা করি ভবিষ্যতেও সেভাবে তারা সেই অংশীদারিত্বের দাবি নিয়ে অথবা অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক নির্মাণের জন্য তারা সচেষ্ট হবে। আচ্ছা, আর 1 মিনিটের মধ্যে ছোট্ট করে একটা বিষয় একটু বলবেন, তারপর আমি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদের কাছে যাব। সেটা হচ্ছে জনাব মাহফুজুর রহমান, আমরা এই প্রশ্নটা অনেকের কাছ থেকেই পাই যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ভালো হচ্ছে, তাতে আসলে বাংলাদেশের দিকে লাভের জায়গাটা কি হবে? কারণ এখনো বাংলাদেশের টাকার বিপরীতে পাকিস্তানের রুপির মানটা কম এবং জিডিপির দিক থেকেও পাকিস্তান পিছিয়ে আছে। আমরা কিভাবে সম্পর্ক থেকে লাভবান হতে পারি? আমাদের স্বার্থের জায়গাটা কেমন হওয়া উচিত বা সুযোগটা কেমন? ধরেন যুক্তরাষ্ট্র, চীন বা ভারত, এই সমস্ত দেশ থেকে দ্বিপাক্ষিকভাবে আমরা যতটা লাভবান হতে পারি, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওই একই দাঁড়িপাল্লা দিয়ে মাপা যাবে না। হ্যাঁ, কারণ পাকিস্তানের সঙ্গে সম্পর্কের সমীকরণ একটু ভিন্ন হবে। তো সেখানে বাণিজ্যের কিছুটা সম্ভাবনা আছে এবং সাংস্কৃতিক আদান প্রদানের কিছুটা সম্পর্ক আছে, কিছুটা সামরিক সম্পর্ক আছে, কিন্তু তার চাইতে বেশি এখানে কৌশলগত সম্পর্কের গুরুত্বটা বেশি। তো যে দেশের যতটুকু উপাদান আমাদের সম্পর্কের ক্ষেত্রে কাজে লাগে বা আমরা লাভবান হতে পারি, সেই দেশের ক্ষেত্রে আমরা সেইভাবেই সম্পর্কটা নির্মাণ করতে পারছি। আমি একদম ধারণাটা পেয়ে গেছি। আমি একটু অধ্যাপক আক্কাস আহমেদ আপনার কাছ থেকে বুঝে নিতে চাই, আপনি শুনলেন যে এরকম পরাশক্তিগুলো এবং পরাশক্তির বাইরেও প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সুসম্পর্ক যেমন জরুরি আছে, এবং ওই দেশগুলোর নজরেও কিন্তু বাংলাদেশ একটা আগ্রহের কেন্দ্রবিন্দু আছে। তার মানে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, বিএনপি যদি ক্ষমতায় আসে, সরকার গঠন করে, তাহলে তাদেরকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যেন প্রতিবেশী দেশ এবং পরাশক্তিগুলোর সাথে সুসম্পর্কও থাকতে হবে এবং একই সঙ্গে বাংলাদেশও লাভবান হবে। কতটা চ্যালেঞ্জিং! রাজনৈতিক স্থিতিশীলতা তো খুবই জরুরি আসলে। ধন্যবাদ ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সহ সংশ্লিষ্ট সবাইকে। আসলে এখন দেখেন, বাংলাদেশের প্রতি আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ভারত এবং এই যে আপনার জাপান, রাশিয়া, সাউথ কোরিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই আগ্রহী। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে ভূরাজনৈতিক অবস্থান, এটা কিন্তু আমি বলি এটা হচ্ছে যে কি, যেহেতু আমাদের বঙ্গোপসাগর আছে এবং বঙ্গোপসাগরের সাথে কিন্তু ইন্দো প্যাসিফিকের যে বর্ডার, এই যে আপনার যে ইন্ডিয়ান ওশেন এবং প্যাসিফিক ওশেন, এই দুইটা ওশেনের সাথে কিন্তু সরাসরি বঙ্গোপসাগরের সাথে ভারত মহাসাগরের যোগাযোগ আছে। সেই যোগাযোগ থাকার কারণে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগর হয়ে প্রশান্ত মহাসাগর হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আপনি রাশিয়া এবং কানাডা, সেখান থেকে আপনি এই যে ভারত মহাসাগর অস্ট্রেলিয়া যেতে পারতেছেন। আবার সেখান থেকে মালাক্কা স্ট্রেট হয়ে আপনি কিন্তু জাপান, কোরিয়া, তারপরে সাউথ ইস্ট এশিয়া সব জায়গায় যেতে পারতেছেন। ফলে এটার যে ভূরাজনৈতিক গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসতে চাই। বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরটা গুরুত্বপূর্ণ এই জন্য। আমি মনে করতে পারি আপনার সঙ্গে এর আগে আমার কথা হচ্ছিল এই বিষয় নিয়ে, সেদিন আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা দিয়েছিলেন যে এই বদ্বীপটা কেন এত গুরুত্বপূর্ণ। এখন আমি শুধুমাত্র নির্দিষ্টভাবে এইটুকু জানতে চাই যে এই শক্তিগুলোকে চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করা তো খুবই জরুরি, সেটা আসলে কতটা কঠিন এবং কোন পথে হাঁটতে হবে আসলে? ভেরি গুড কোয়েশ্চেন। আমি সেটা বলবো যে এখন আমাদের ধরেন আমরা কিন্তু আমাদের যে রেমিটেন্স, সেই রেমিটেন্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু প্রচুর পরিমাণ রেমিটেন্স কিন্তু আমাদের দেশে আসে এবং আমরা কিন্তু ওখানে প্রচুর পরিমাণ রপ্তানি করি।
সেটা একটা দিক। আরেকটা হচ্ছে যে কি আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দরকার, আমাদের অর্থনৈতিক ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য দরকার, এবং আমাদের যে গার্মেন্ট শিল্প আমাদের রপ্তানিকে ধরে রাখার জন্য, এবং আমাদের যে প্রবাসীরা আমেরিকাতে আছে তাদেরকে ধরে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক দরকার। এট দি সেম টাইম আমাদের কিন্তু চায়নাকেও দরকার। কেন চায়নাকে দরকার? কারণ চায়নাকে দরকার হচ্ছে চায়নার প্রযুক্তি আছে এবং চায়নার প্রচুর পরিমাণ ফরেন কারেন্সি রিজার্ভ আছে। যেমনটা আমি যদি বলি সেটা হচ্ছে 4,000 বিলিয়ন 4 ট্রিলিয়ন বৈদেশিক মুদ্রা জমা আছে, যেটা পৃথিবীতে নাম্বার 1। এবং 2 নম্বর হচ্ছে জাপানের দ্বিতীয় বৃহত্তম ফরেন কারেন্সি জমা আছে। এবং সেক্ষেত্রে যদি আমি ভারতের সাথে তুলনা করি সেটা হচ্ছে 600 থেকে 700 বিলিয়ন মার্কিন ডলার। সেই জন্য চায়না আমাদের যে প্রযুক্তি এবং তাদের যে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দরকার, টেকনোলজি দরকার। এই যে আপনি তিস্তা প্রকল্পের কথা বললেন, সেখানে 1 বিলিয়ন 1.5 বিলিয়ন টাকা আমাদের দরকার। সেই 1.5 বিলিয়ন ইউএস ডলার চায়না আমাদেরকে লোন দেবে এবং তিস্তার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটা আমরা করতে পারবো, যেটা যমুনার সাথে কানেক্ট হয়ে বঙ্গোপসাগরে চলে গেছে। এবং সেটা যদি আমরা করতে পারি এবং চায়নাকে হাতে রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্র হাতে রাখা, এবং এট দি সেম টাইম আমি মনে করি যে ভারত একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার। এবং আপনি যেভাবে বলছিলেন যে পাকিস্তানের সাথেও আমাদের সুসম্পর্ক দরকার এখানে। তবে একটা বিষয় চ্যালেঞ্জিং সিকিউরিটি দিক থেকে, সেটা হচ্ছে কি আমরা তো সবসময় এটা বলি যে বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র, এবং আমরা হচ্ছে কি ওই যে আমরা মধ্যমায়ের দেশ কিন্তু নিম্ন মধ্যমায়ের দেশ, আমরা কিন্তু এখনো মিডল ইনকাম ট্র্যাপের মধ্যে আছি। ফলে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক যোগাযোগ এবং অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু ভারতকেও হাতে লাগবে। কারণ ভারতকে হাতে লাগবে এই অর্থে, ভারত যাতে আমাদের সাথে কোনো ধরনের বৈরী আচরণ না করে, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা সুসম্পর্ক আমরা অবশ্যই চাই। এবং পাশাপাশি পাকিস্তানের যে ব্যাপারটা, এখানে একটা বিষয় খুবই ইন্টারেস্টিং আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ভারতের যে সিকিউরিটি ব্যাপারটা, নিরাপত্তার যে উদ্বিগ্নতার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে গত 17 বছর কিন্তু ভারতের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক ছিল, এবং বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটা কিন্তু ভারত নিয়ন্ত্রিত, এক ধরনের বলা চলে ভারত নিয়ন্ত্রিত পররাষ্ট্রনীতি। কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্রনীতি কিংবা আগামী যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি, সেটা কিন্তু স্বাধীন পররাষ্ট্রনীতি হবে। সেটা আমি বলবো যে ভারতের যে উদ্বিগ্ন কিংবা তাদের যে ব্যাপারটা বঙ্গোপসাগর নিয়ে তাদের চায়নার যে উপস্থিতি কিংবা তিস্তা প্রকল্পে তার মানে মোটা দাগে আসলে বলতে গেলে এমন একটা পররাষ্ট্র নীতি ধারণ করতে হবে যেখানে একটাই শব্দ থাকবে সবার আগে বাংলাদেশ। এবং আমার খুব ইচ্ছা করছিল জনাব মাহফুজুর রহমান আপনার সঙ্গে আলাপটা আরেকটু এগিয়ে নিতে, কারণ আমি জানি এই বিষয়গুলো নিয়ে আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করতে পারতেন, কিন্তু সময়টা একেবারে কম। আমি কেবল ধারণাটা নিলাম আজকে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা। 1 লিটার প্রোমো প্যাকের কিউআর স্ক্যান করো, কোড এন্টার করো, কুইজে সঠিক উত্তর দাও, জিতে নাও ফিফা ওয়ার্ল্ড কাপ অরিজিনাল ট্রফি দেখার টিকিট। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।